তাহলে এবার আমরা ভার্বে যাব। বাংলাতে ওই যে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ টাইম উল্লেখ থাকবে, নির্দিষ্ট হতে পারে অনির্দিষ্টও হতে পারে। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? চলো এবার ভার্বে যাব। কেউ কোনো কনফিউশন নিয়ে যাবে না, আমি বারবার বলছি। তোমরা অন্য জায়গায় অন্য বই অন্য স্যারের কাছে প্রচুর ইংলিশ পড়েছো, প্রচুর পড়েছো, কিন্তু আমাদের বিসিএস বা পিএসসি বা যে কোনো কম্পিটিটিভের জন্য যে ইংলিশটার প্রয়োজন হয়, টোটালি কম্পিউটার মেথড সাইড রিসার্চ এন্ড সাইন্টিফিক লাগবেই, কিচ্ছু করার নেই। দেখবে এখনো পর্যন্ত ছেলেরা চিঠি লেখে টু, এইখান থেকে দা ব্যাংক ম্যানেজার, এখনো লেখে। এটা ঠিক? একদম না, এটা কম্পিউটার মেথড। টু এইখানে যদি হয় দাটাও এখানে হবে। প্যারা চেঞ্জ করলে এখানে আগের প্যারাটা শেষ হয়েছে, এখান থেকে প্যারা লিখতে শুরু করে দিল, না প্যারা এখানে শুরু হবে। এটা কম্পিউটার মেথড, করতেই হবে, তাছাড়া ভুল। পরীক্ষার খাতায় তুমি ভুল, পরীক্ষার খাতায় তুমি যদি এরকম করে আসো, তোমাকে জিরো দিলেও কিছু বলার নেই। সাবজেক্ট, হ্যাঁ সব সব, এই যে টু দা, এটা তুমি লিখলে দিয়ে তোমাকে সাবজেক্ট লিখতে হচ্ছে। তুমি ওই এখানে একটা লাইনে যতটা জায়গা নেয় এটার সাথে এটা, মানে এই স্পেসটা ছেড়ে দেওয়ার পর এখানে সাবজেক্ট লিখবে। তারপরে তুমি রিকোয়েস্টে রেসপেক্টেড স্যার লেখো, ডিয়ার স্যার লেখো, ডিয়ার ফ্রেন্ড লেখো, যা খুশি লেখো। এটাকে কম্পিউটার মেথড বলে। এর বাইরে তোমরা বেরোবে না। ওই যে বললাম জোর করে, এখন কিন্তু পরীক্ষার খাতায় এরকম লিখবে না। এই মেথড যদি ফলো না করো, তোমাকে জিরো দিলে তোমার কিছু বলার নেই। এই যে আমরা এখন কম্পিউটারের উপর বেস করে সবকিছু করছি, তোমার ওএমআর সিটটা কম্পিউটারে দেখা হচ্ছে। চলো ভার্বে যাই। ভার্বের ডেফিনেশন আমরা পার্টিসিপেট পড়ার সময় বলে দিয়েছিলাম। ভার্ব কাকে বলে? নাকি 2 মিনিট ব্রেক দেবো? 1 মিনিট কন্টিনিউ চলবে? ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের পাঁচটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম আর এস বাই এস ফর্ম, তাকে ভার্ব বলে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, ভার্ব কিসের অংশ? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আর পার্টস অফ সেন্টেন্স, এই জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্লিয়ার থাকে না। পার্টস অফ সেন্টেন্স আর পার্টস অফ স্পিচ দুটোর অর্থ কি এক না আলাদা? পার্টস অফ সেন্টেন্স মানে কি? বাক্যাংশ বা বাক্যের অংশ। আর পার্টস অফ স্পিচ উক্তির অংশ। কেন এটাকে উক্তি বলছি আমরা? কেন উক্তি বলছি? পার্টস অফ স্পিচ কে উক্তির অংশ কেন বলছি? আমি বললাম রাজু ইজ আ গুড বয়। কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, নর্মালি আমি বলে ফেললাম রাজু ইজ আ গুড বয়। এটা সেন্টেন্স, এটা সেন্টেন্স। আমাকে কেউ জিজ্ঞাসা করলো রাজু কেমন ছেলে, তার প্রত্যুত্তরে বললাম রাজু ভালো ছেলে বা রাজু ইজ আ গুড বয়। এই কেউ জিজ্ঞাসা করলো বলে আমি বললাম রাজু ভালো ছেলে, এটা হচ্ছে উক্তির অংশ বা স্পিচ। বোঝা গেল? এবারে প্রশ্নটা হচ্ছে, সেন্টেন্স আর স্পিচের যদি আমরা একটু আলাদা করে
ভাবি বা যদি ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি, দেখবে সেন্টেন্সে যেমন এর সাবজেক্ট প্রেডিকেট আমরা পড়লাম আগেই, স্পিচের ক্ষেত্রে কি সেন্টেন্সকে আমরা ক্লাসিফাই করলাম, পেলাম সেখানে অনেক কিছু, সাবজেক্ট পেয়েছি, প্রেডিকেট পেয়েছি, অবজেক্ট পেয়েছি, কমপ্লিমেন্ট পেয়েছি, আরো অনেক কিছু পেয়েছি, ফিচার্স অনুযায়ী পেয়েছি, প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী পেয়েছি, অনেক কিছু পেয়েছি। তাহলে স্পিচকে যদি আমরা ক্লাসিফাই করি সেখানে কি পেতে পারি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? তো সেই স্পিচের একটা স্পিচ হচ্ছে তো ভার্ব, তাই না? তাহলে আমরা এখন কি পড়ছি? পার্টস অফ স্পিচ। কারণ স্পিচের একটা পার্ট হচ্ছে ভার্ব। হয়ে গেল? কোনো প্রশ্ন? ভার্ব কত রকমের? মনে রাখবে, যতগুলো স্পিচের কথা বলা হয়েছে, সেটা নাউন হোক, প্রোনাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, ভার্ব হোক, অ্যাডভার্ব হোক, প্রিপোজিশন হোক, কনজাংশন হোক, ইন্টারজেকশন হোক, এই যে স্পেলিংটা দেখছো, এখানে ভার্ব কটা লেটার আছে? একটা এস যোগ করে দিলাম। কটা লেটার হলো? তাহলে ভার্ব কত প্রকার? 5 প্রকার। নাউন কটা লেটার আছে? একটা এস যোগ করে দিলাম। নাউন কত প্রকার? তাহলে পার্টস অফ স্পিচের 8টা স্পিচের কথা, তারা যে কত প্রকারের এটা মনে রাখার জন্য একদম সহজ সরল একটা পদ্ধতি। বুঝা গেল? যে অ্যাডভার্ব, এডি ভিই আর বি, 1 2 3 4 5 6, একটা এস যোগ করে দিলাম, কটা হয়েছে? অ্যাডভার্ব কত প্রকার? ক্লিয়ার? কি সব বাচ্চাদের মতো বলছেন স্যার? তাহলে ভার্ব যে আমি বললাম 5 প্রকারের, কি কি? কেউ কিছু বলছো বাবা? আমাকে বলো, কি কি ভার্ব? আর কিছু হয় না? 1 নম্বর ট্রানজিটিভ, 2 নম্বর ইনট্রানজিটিভ, 3 নম্বর কোয়াসি প্যাসিভ, 4 নম্বর অক্সিলারি, 5 নম্বর ইম্পার্সোনাল। বুঝা গেছে? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কোয়াসি প্যাসিভ, অক্সিলারি আর ইম্পার্সোনাল। এই তিনটে শুনেছিলে? এটা শুনেছো, অক্সিলারিটা শুনেছো, ইম্পার্সোনাল আর কোয়াসি প্যাসিভ তোমরা যেটা শুনেছো সেটা কোয়াসি প্যাসিভ ভয়েস, ওটা সম্পূর্ণরূপে ভুল, ওটাকে মিডিল ভয়েস বলা হয়, ভয়েসে আসবে ওটা। কোয়াসি প্যাসিভ ভয়েস বলে কিছু হয় না, কোয়াসি প্যাসিভ ভার্ব হয়, ওটার যে ভয়েস তাকে বলা হয় মিডিল ভয়েস। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব, আই অ্যাম ডুইং মাই ডিউটি, বা যা খুশি লিখে না কেন, এটা কি বি ভার্ব? এই মূল ভার্বটাকে সাহায্য করছে তো সেন্টেন্সটা এক্সপ্রেস করতে।
তাই এটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এটা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। ক্লিয়ার হয়েছে বাবা? ও সেগুলো আসবে, এই পাঁচটার মধ্যে প্রিন্সিপাল ভার্ব এরকম আসবে না, সেটাও আসবে পরে, এগুলো সব এর মধ্যেই। এটা হচ্ছে বটগাছ, শাখা প্রশাখা সব এর ভিতরে আছে। ট্রানজিটিভ ভার্বের কিছু অংশকে বলা হয় কেউ শুনেছো ট্রানজিটিভ ভার্বের কিছু একটা অংশকে কি বলা হয়? ইনট্রানজিটিভেরও একটা কিছু অংশ আছে, তারও দুটো নাম আছে। কোয়াসিপ্যাসিভেরও একটা নাম আছে, অক্সিলারিরও আছে, ইম্পার্সোনালেরও আছে। নেমিং, মেকিং, এগুলো শুনেছো? নেমিং ভার্ব কি, থিঙ্কিং ভার্ব কি, মেকিং ভার্ব কি, শুনেছ? আজকে শুনবে অনেক কিছু নতুন। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো? দেখো, হাজারটা বই হাজার জন পড়েছো, সেখানে এত বেশি চাউমিনের মতো করে দিয়েছে যে আসল জায়গা থেকে ফোকাসটা চলে গেছে। তোমাদের যেটা বলছি আমি একদম মানে 100% শিওর হয়েই বলছি, কারণ আমি একটা ভুল যদি স্প্রেড করি, তাহলে এখানে 40 জন বসে আছো, 50 জন বসে আছো, সব কিন্তু ভুল চলে যাবে। একজন ডাক্তার ভুল করলে একটা রোগীর মৃত্যু হতে পারে, ইঞ্জিনিয়ার একটা ব্রিজ ভেঙে পড়তে পারে, বাড়ি ভেঙে পড়তে পারে। একজন টিচার বা একজন কোচ যদি ভুল করে, জেনারেশন শেষ। তাই খুব মানে কি বলবো, এটাকে কি বলে, দায়িত্বের সাথে বা খুব রেসপন্সিবিলিটির সাথে এই কথাগুলো বলতে হয়। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? আমরা দেখবে অনেক সময় বলি হি সেড টু মি, বলি না? আবার বলি আই টোল্ড হিম, বলি তো? একদম সহজ সরল বা সূক্ষ্ম ভাষায় মনে রাখবে, যে ভার্ব কোন সেন্টেন্সে যখন ব্যবহৃত হয় তার অবজেক্ট থাকবেই থাকবে, অবজেক্ট থাকবেই থাকবে, অর্থাৎ অবজেক্ট সহযোগে যে ভার্ব কোন সেন্টেন্সে ব্যবহৃত হয় তাকে বলা হয় ট্রানজিটিভ। অবজেক্ট ছাড়া যদি হয় তাকে বলা হয় ইনট্রানজিটিভ। ক্লিয়ার? ওইটা বার করো তো, ইয়েটা পিডিএফটা ওইখানে আছে। আচ্ছা আচ্ছা, এটা পার্টিসিপেট। আচ্ছা আচ্ছা, চলো ক্লিয়ার, ইয়ে করো, করে দিচ্ছি। তোমরা এই ম্যাটারে প্রচুর এক্সাম্পল পাবে। আর লাগবে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব, কোয়াসিপ্যাসিভ ভার্ব আর ইম্পার্সোনাল ভার্ব। আগে তোমাদের এই দুটো নিয়ে গল্পটা করি, তারপরে পরের তিনটে আসবে, পরের তিনটের থেকে এই দুটো খুব জরুরি। ট্রানজিটিভ ভার্ব দেখো কি বললাম, ট্রানজিটিভ ভার্বের কিছু কিছু অংশকে বললাম না, নেমিং, তারপরে থিঙ্কিং আর মেকিং, ওই তিনটেকে একসাথে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। শুনেছো ফ্যাক্টিটিভ ভার্ব? আজকে শুনলে, ওটাতে আমি পরে যাচ্ছি। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে এক কথায়, বা অবজেক্ট সহযোগে
যে ভার্ব কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়। সেন্টেন্স আর বলবে না, এবার স্পিচ বলতে হবে। বোঝা গেল? তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন উদাহরণে বলাই আছে আই গেভ হিম আ পেন। দেখো এই সেন্টেন্সটা এই কালারের এটা এটা না, আই গেভ হিম আ পেন। তোমাদের সেন্টেন্সে অবজেক্ট পড়ানোর সময় বলেছিলাম, মনে আছে? ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। আই গেভ হিম আ পেন, আমি কি দিলাম? পেন দিলাম। পেনটা অবজেক্ট, আমি পেয়েছি? পেয়েছি তো। গেভ হিম আ পেন পুরোটাই কমপ্লিমেন্ট। তোমরা এখনো কমপ্লিমেন্টটাকে কেন ক্লিয়ারলি বুঝতে পারো না আমি বুঝতে পারছি না। আরে যা ওয়ার্ড আছে সাবজেক্টের পরে তারা সকলেই কমপ্লিমেন্ট, তারা কেউ না থাকলে পরে সেন্টেন্সটা কমপ্লিট হবে না। এখনো বোঝা যায়নি? ভার্ব গেভ কে প্রশ্ন করলাম, কি দিয়েছি বা কি দিলাম? উত্তর পেয়েছি পেন। পেন পেয়েছি তো, পেনটা অবজেক্ট হয়েছে তো। যখন কোন বস্তুর ক্ষেত্রে হোয়াট, কোন ব্যক্তির ক্ষেত্রে হোম। বোঝা গেল? কোন সেন্টেন্সের মধ্যে উপস্থিত, একে একে দিতে হবে তো, ডোজ তো একবারে 1,00,000 পাওয়ার হয়ে যায় না। কোন সেন্টেন্সের মধ্যে উপস্থিত ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করলেও। ক্লিয়ার? হুম দিয়ে প্রশ্ন করলে কি পাবো আমি? এখানে হিম পাচ্ছি, এখানে হিম অবজেক্ট। এটা প্রাণীবাচক, এটা অপ্রাণীবাচক। তাহলে অবজেক্ট সহযোগে গেভ ভার্বটা ব্যবহৃত হলো, তাই এটা কি ভার্ব? ট্রানজিটিভ। ঠিক আছে, ঠিক আছে। ইনট্রানজিটিভ কাকে বলে? অবজেক্ট ছাড়া। একদম নর্মালি সুন্দর করে আমি বর্ণনা করে ওই জন্য লিখে দিয়েছি, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না সেই সমস্ত ভার্বকে কি বলে? ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ কি বলছে দেখো, হি গোজ টু স্কুল রেগুলারলি। এই দেখো, একদম এভরিডে লিখবে না, হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত বিদ্যালয়ে যায়। দেখো এই সেন্টেন্সটা গোজ হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, তার কারণ স্কুলটা বা রেগুলারলিটা কোনো অবজেক্ট নয়। স্কুলটা কি এখানে? কমপ্লিমেন্ট তো সবাই। স্কুলটা কি অ্যাডভার্ব অফ প্লেস। ভেরি গুড, যে অ্যাডভার্ব বলেছিলে আমি তাকে বললাম, এটা পুরোটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটা একটা জায়গা বা স্থান, এখানে কোনো অবজেক্ট নেই, তাই গো ভার্বটা এখানে কি? ইনট্রানজিটিভ। আর হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে অবজেক্ট নেই। অবজেক্ট ছাড়াই এই ভার্বটা ব্যবহার হয়েছে, গো। গো এখানে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের গল্পটা বোঝা গেছে তো। অবজেক্ট সহযোগে হলে ট্রানজিটিভ, অবজেক্ট ছাড়া হলে ইনট্রানজিটিভ। এবারে অনেক সময় দেখা যায় যে একটা ভার্ব ট্রানজিটিভও হতে পারে, ইনট্রানজিটিভও হতে পারে। তোমাদের মনে কৌতূহল জাগছে না, যে ট্রানজিটিভও হতে পারে বা ইনট্রানজিটিভ দুটো একসাথেই হতে পারে? সেরকম কোনো উদাহরণ তোমাদের জানা আছে? দেখো, সে ভার্ব এমন একটা ভার্ব, সে, যাকে তুমি ট্রানজিটিভ হিসাবেও ব্যবহার করতে পারো, যাকে তুমি ইনট্রানজিটিভ হিসাবেও
ব্যবহার করতে পারো। কেন? I said to him the fact, অবজেক্ট পেয়েছি, হিম অবজেক্ট, দ্য ফ্যাক্ট অবজেক্ট, অবজেক্ট পেয়েছি তো। তাহলে সে এখানে ট্রানজিটিভ ভার্ব, আবার আবার ওইটাই সে ভার্বকে দিয়ে বলছি হি সেড ভেরি ফ্র্যাঙ্কলি, সে খুব খোলাখুলি কথা বলে। হি সেড ভেরি ফ্র্যাঙ্কলি, এখানে ফ্র্যাঙ্কলিটা কি অবজেক্ট বটে? এটা ম্যানার, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে অবজেক্ট পেলাম এখানে এই সেন্টেন্সে, পেয়েছি। তাহলে একটাই ভার্ব সে, কখনো ট্রানজিটিভ আবার কখনো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভের গল্প বোঝা গেল? ক্লিয়ার? কখনো কখনো একমাত্র বা একটাই ভার্ব হয় যে ট্রানজিটিভ হিসাবেই হয়, ইনট্রানজিটিভ হিসাবে কখনো সে ব্যবহার করা তাকে যায় না বা সে ব্যবহৃত হয় না। আবার এমন কিছু কিছু ভার্ব আছে যারা ইনট্রানজিটিভ কখনো ট্রানজিটিভ হিসাবেও ব্যবহৃত হয় না। আবার কিছু কিছু ভার্ব আছে যারা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। পেয়েছি আমরা। এইবারে ট্রানজিটিভের একটা অংশ হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের একটা অংশকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। ফ্যাক্টিটিভ ভার্বটা কি না, যে ভার্ব কোনো কিছু তৈরি করা, নির্মাণ করা, মেক, বিল্ড, মোল্ড, যা কিছু তৈরি করা, প্রিপেয়ার, যা কিছু তৈরি করা বোঝায় তাকে মেকিং ভার্ব বলে। তুমি কোনো কিছু চিন্তা ভাবনা করছো, গবেষণা করছো, নলেজ বাড়াচ্ছ, থিঙ্কিং ভার্ব। কাউকে কোনো উপাধি দিলে, বন্ধুরা তো বন্ধুদের প্রচুর নতুন নতুন নাম দেয়, কাউকে কোনো, সেগুলো নয়। কাউকে কোনো উপাধি দিলে, কারণ নামকরণ করলে, তুমি যখন বাচ্চা ছিলে বাড়ির লোক তোমার একটা নামকরণ করেছে, সেটাকে বলা হচ্ছে নেমিং ভার্ব। টাইটেল দেওয়া বলি না আমরা, টাইটেল। তাই মেকিং ভার্ব, থিঙ্কিং ভার্ব আর নেমিং ভার্ব, এই তিনটাকে একসাথে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। কেন না, এগুলো প্রত্যেকটাই ফ্যাক্ট একটা। কারণ নাম রাখতে হবে, দ্য ফ্যাক্ট ওয়াজ দ্যাট, মানে তুই এই নামটা কেন রাখলি বলতে গেলে ব্যাপারটা বোঝ। ওর মামা বলছিল, মেসোমশাই বলছিল, রেখে দিলাম। তুই বাড়িটা করলি এখানে কেন করলি? না, এখানে করলে আমার বাজার পাচ্ছি, স্কুল পাচ্ছি, ইউনিভার্সিটি পাচ্ছি, টিউশনটা পাচ্ছি, আমি নিজেও আমার অফিস যেতে সুবিধা হচ্ছে, ট্রেন বাস উভয়েরই যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে, এটা আমরা উদাহরণ হিসাবে বলি। সেই জন্য এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, যার মধ্যে নেমিং ভার্ব থাকবে, থিঙ্কিং ভার্ব থাকবে আর মেকিং ভার্ব থাকবে। বিরাট কিছু ব্যাপার নয় এটা। ম্যাটারে দেওয়া আছে, দুবার রিডিং পড়বে, শুধু আমার গল্পটুকু শুনে নাও। দেখো বলাই আছে মেকিং ভার্ব কাকে বলে, যে সমস্ত ভার্বকে কোনো কিছু তৈরি করা, গঠন করা, নির্মাণ করা, এই সমস্ত বোঝালে মেকিং ভার্ব বলে। ওয়ার্ড গুলো কি, মেক, বিল্ড, প্রিপেয়ার, মোল্ড, কনস্ট্রাক্ট, এগুলো সব আমরা পরিচিত ওয়ার্ড গুলোর সঙ্গে। ওয়ার্ড গুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। মেক সবাই শুনেছি, বিল্ড সবাই শুনেছি, প্রিপেয়ার, মোল্ড, কনস্ট্রাক্ট। এই যে মোল্ড কথাটা, এটা তোমাদের একটু বলে দিই, যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার গঠন বা গাঠনিক অবস্থা বা গঠনমূলক অবস্থার কথা অনুভব করতে পারি। যেমন আমরা বলি না, ক্লাস 9, 10 বা 11, 12 পড়েছি, চরিত্র গঠনের খেলাধুলা। চোখে যা দেখা যায় না, যে নির্মাণটা দেখা যায় না, তাকে বলা হয় মোল্ড। এটা লাগবে, এটা রাইটিং এর ক্ষেত্রে লাগবে। এগুলো সব কমন ওয়ার্ড, মেক, বিল্ড, প্রিপেয়ার, কনস্ট্রাক্ট। এটা এই কারণে বলে দিলাম, এটা লাগবে, মোল্ড। থিঙ্কিং ভার্ব কি বললাম, চিন্তা করা, ভাবনা, আন্দাজ, অনুমান, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে একদম কোনো চাপ নেবার কিছু নেই, সব চেনা, সহজ সরল। থিঙ্ক, ফিল, এই যে এই শব্দটা লাগবে। পন্ডার,
PONDER। পন্ডার মানে কি? কোন একটা বাচ্চা ছেলেকে নিয়ে তুমি মেলায় গেছো, কোনো কারণে হারিয়ে গেছে, এবার তুমি কি করছো? যদি কোন দিকে গেল দেখছো, কোন দিকে যেতে পারে সেটা ভাবছো। এই রাস্তা দিয়ে এলাম, ওইখানে দেখলাম যে ভালো ভালো খেলনা বিক্রি হচ্ছিল, আমাকে বললো কিনে দিতে, আমি তাকে ধমক দিয়ে নিয়ে চলে এলাম, সে ওইখানেও যেতে পারে। তাহলে এদিক ওদিক তাকিয়ে বা দেখে চিন্তা করাকে বলা হয়, বোঝা গেল? ডিসকাস, কনসিডার, এগুলো তো আমরা শুনেছি। এই ধরনের যা কিছু আছে এগুলোকে একসাথে বলা হয় অ্যাক্টিভ ভার্ব। আর নেমিং ভার্ব এই তো বললাম, নামকরণ করা, ক্রিস্টেন, এই শব্দটা মনে রাখবে, CHRISTEN। প্রত্যেকটাতে নতুন কিছু একটা থাকবেই, এটুকু আমি গ্যারান্টি দিলাম। এই খ্রিস্ট নামটা মনে রাখবে ভালো করে, এই শব্দটা। এটা মানে হচ্ছে তুমি কারো নামকরণ করছো বা কেউ তোমার নামকরণ করছে, সেটা কোনো সংস্থা হতে পারে, ব্যক্তি হতে পারে, কোনো বিষয় হতে পারে, সব ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়, খ্রিস্টান। এই শব্দটা তো নর্মাল চেনা শব্দ, তুমি নেম কথাটা ব্যবহার করতে পারো, সবাই ওইটা করবে, আমি এটা করবো, দুটোই একই অর্থ। সবাই গুড, বেস্ট হতে হবে, সবার থেকে একটু আলাদা না হলে PSC তোমাকে চাকরি দেবে না, বা ডিপার্টমেন্ট তোমাকে চাকরি দেবে না। যে সমস্ত ভার্ব দ্বারা মেকিং, থিঙ্কিং বা নেমিং করা বোঝায় তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। ক্লিয়ার হয়েছে? এটুকু জাস্ট রিডিং পড়লে হবে, এটা খুব বিরাট কিছু ব্যাপার নয়। এর পরে যেটা আসবো সেটাই হচ্ছে বিরাট কিছু ব্যাপার। কি বলেছিলাম? ট্রানজিটিভ ভার্বের কিছু অংশকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে, ইনট্রানজিটিভ ভার্বের কিছু কিছু অংশকে বলে, এক হচ্ছে কপুলেটিভ ভার্ব আর এক হচ্ছে পজিটিভ ভার্ব। এটা না দেখলেও তোমাদের কোনো অসুবিধা নেই, যেহেতু চোখের সামনে রয়েছে তাই তোমাদের দেখাচ্ছি, তোমরা আমার হাতের দিকে দেখবে। এই যে হি ইজ গুড, আমি আজ অব্দি দেখিনি কোনো ছেলে বা কোনো মেয়ে এক চান্সে কপুলেটিভ ভার্ব বুঝে গেছে। এটাও তোমাদের কাছে চ্যালেঞ্জ। কপুলেটিভ, কে কে শুনলে আজকে কপুলেটিভ ভার্ব? এর আগে শোনোনি? এই ইংলিশ কে ছিল, কপুলেটিভ ভার্ব শোনোনি এর আগে? এই যে সেন্টেন্সটা, হি ইজ গুড, এটাকে যদি আমি বাংলা অর্থ করি কি পাবো? সে ভালো। কেউ কেউ আবার এখানে একটি হয় লিখে দেয়। তোমরা কি জানো এই হয় শব্দটার অর্থ কি? হয় মানে হচ্ছে হর্স। হুম, একদম লিখবে না, স্যার হি ইজ গুড, সে হয় ভালো, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, হি ইজ আ গুড বয়, সে হয় ভালো ছেলে। এই হয় শব্দের অর্থ হলো ঘোড়া। আর যখনই এই হয় লিখে দিলে তুমি তার আগাগোড়া আর কিচ্ছু খুঁজে পাবে না, তাই লিখবে না হয়। ঠিক আছে? সে ভালো, হি ইজ গুড। বর্ণনাটা বুঝবে এবার, কেন এটা কপুলেটিভ ভার্ব, এটুকু ভালো করে বুঝবে, এটা খুব কাজে লাগবে। যে যে জায়গাগুলো কাজে লাগবে আমি কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি, যে যে জায়গাগুলো খুব প্রয়োজন আমি বারবার ওই জন্য বলে দিচ্ছি। দেখো,
যদি সাবজেক্ট আর প্রেডিকেটে আমরা এই সেন্টেন্সটুকু ভাগ করি তাহলে পাচ্ছি হি ইংরেজিতে আর ইজ গুড প্রেডিকেট, হি সাবজেক্ট ইজ গুড প্রেডিকেট। এটা যদি বাংলা অর্থ করি সে ভালো, তাহলে হি এর জন্য পেয়েছি তো সে, ইজ গুড এর জন্য পেয়েছি তো ভালো। ক্লিয়ার? এইবারে আমি আবার করলাম কি, হি ইজ গুড, এখানেও দেখছি সে ভালো, তাহলে এই লোকটার কি কাজ? এ তো গুরুত্বই নাই। হ্যাঁ, বেচারাকে শুধু ব্যবহার করছে, অনাথ ছেলের মতো, আজকে এই আশ্রমে কালকে ওই আশ্রমে। তাহলে যে ওয়ার্ড, আমরা যেহেতু ভার্ব করছি তাহলে ভার্ব দিয়েই বলি, যে ভার্ব এককভাবে কোন সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সাবজেক্ট বা ওই সেন্টেন্সের মধ্যে অন্য কোন ওয়ার্ডের সাথে জোট বেঁধে বা কাপল করে, কাপল, এই কাপল থেকে কপুলেটিভ এসছে, কাপল থেকে কপুলেটিভ এসছে, জোট বেঁধে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। ওকে না হলে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ হবে না, ওকে না হলে সম্পূর্ণ অর্থ প্রকাশ হবে না, কিন্তু ওর কোনো গুরুত্ব নেই, নিজস্ব কোনো অর্থ নেই, কখনো এই অ্যাডজেক্টিভের সাথে জোট বেঁধে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে, সেই ভার্বকে বলা হয় কপুলেটিভ ভার্ব। বোঝা গেল? যে ভার্ব কোন সেন্টেন্সে এককভাবে বা নিজে থেকে অর্থ প্রকাশ করতে পারে না, অ্যাডজেক্টিভ বা যে কোনো শব্দের সাথে কাপল বা জোট বেঁধে বা কপুলা করে, এই কপুলা কথাটাই হচ্ছে কপুলেটিভ ভার্বের অরিজিনাল শব্দ, কপুলা, COPULA, জোট বেঁধে তৈরি করে বলেই এর নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। একদম সুন্দর করে ওই জন্য বলে দিয়েছি, যত আমার নোটপত্র তোমরা পাবে বইয়ের ভাষার সঙ্গে মিলবে না, কিন্তু একদম অতি সাদা মাটা আঞ্চলিক ভাষা, ছেলেরা আমরা নর্মাল যেমন কথা বলি সেরকম লেখা, যেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ইংরেজিতে কিছু কিছু ভার্ব আছে যারা এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে পারলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেই ভার্বগুলি অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্টের সাথে জুটি বা জোট বেঁধে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে বা সক্ষম হয়, সেই ভার্বকে বলা হচ্ছে কপুলেটিভ ভার্ব। মূল ভার্বকে সাহায্য করছে, আর এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট। ওই যে বললাম সমস্ত কমপ্লিমেন্টের মধ্যে তো অ্যাডজেক্টিভও থাকতে পারে, কমপ্লিমেন্টের মধ্যে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্টের মধ্যে অনেক কিছু, হ্যাঁ, যে কোনো ওয়ার্ডকেই কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট বলা যায় সাবজেক্ট ছাড়া, সাবজেক্টটাকে বাদ দিয়ে। ইজ গুড দেখলাম, এইবারে হি ইজ ভেরি ব্যাডটা দেখছি, দুটো এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার বুঝতে পারো। হি ইজ আ ভেরি ব্যাড বয়, যদি এটাকে আমি বড় করে দিই, কোনটা গো? না না আসছে না, এটা 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 লেখার দরকার নেই, এটাকে দেখিয়ে দিই তাহলেই দেখো বুঝতে পারবে। হি ইজ আ ভেরি ব্যাড বয়, লেখাটা বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছ? দেখো হি সাবজেক্ট হিসাবে, সে আলাদা হয়েছে, ইজ আ ভেরি ব্যাড বয়, খুব খারাপ ছেলে, আলাদা হয়েছে। এবার বলছে ইজ কে এককভাবে আমরা কি কোনো অর্থ দিতে পারছি এখানে? দিতে পারছি? ইজ কে এই প্রেডিকেটের সাথে লিখতে হয়েছে, ইজ আ ভেরি ব্যাড বয়, অর্থাৎ আ ব্যাড বয়ের সাথে। আবার যদি আলাদা করে আমি হি এর পরে ইজটা লিখি, তাও কি কোনো আলাদা ওর অর্থ দিতে পারবো? সেক্ষেত্রেও সে শুধু
সেই থাকবে। এখানে যেমন খুব খারাপ ছেলে, ইজের কোনো ভ্যালু নেই, আবার হি এর পর যদি আমি ইজ নিয়ে আসি সেখানেও শুধুমাত্র সেই থাকবে, আর এখানে সেই খুব খারাপ ছেলেই থাকবে। তাহলে ইজের এখানে কোনো নির্দিষ্ট এককভাবে অর্থ প্রকাশের জায়গা নেই। ক্লিয়ার? এইরকম ভার্ব যদি হয় তখন তাকে বলা হয় কপুলেটিভ ভার্ব। এর আবার অ্যাডভান্স আছে। এখন আপাতত এইটুকু, কপুলেটিভ ভার্বটা বুঝতে পেরেছো তো? বোঝা গেছে? আর একটা কি বলেছিলাম? পজিটিভ ভার্ব। তোমাদের বোঝার সুবিধার্থে অনেকগুলো উদাহরণ আমি দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করছি। 8 থেকে 10টা উদাহরণ আছে। আমরা বলি না আই সি, বলি তো আই সি মানে কি? আমি দেখি। আমি যদি বলি আই সো, আমি দেখাই, বলি না? আমি যদি বলি আই সিট, আমি বসি। আই সেট, আমি বসাই। আই সিট অন এ চেয়ার, আই সেট দ্য ফ্যান অন দ্য টেবিল। এই যে সিট, সিটের পজিটিভ ভার্ব হচ্ছে সেট। এই যে সি, সি এর পজিটিভ ভার্ব হচ্ছে সো। এরকম, হ্যাঁ, সেট, হ্যাঁ, না না না, ওইখানে সেট শব্দটা আলাদা অর্থ, অদৃশ্য। এরকম প্রচুর ভার্ব আছে। রিড মানে পড়া, আবার রিড মানে পড়া। তাহলে পড়ানো ইংরেজি কি? টিচ। রিডের পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। এর থেকে তুমি কি বুঝতে পারছো? আমি বই পড়ছি আর আমি তোমাদের পড়াচ্ছি। কি বুঝতে পারলে? কোন সেন্টেন্সের কোন একটা ভার্বকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেখানে দুটো সাবজেক্ট থাকতে পারে, দুটো অবজেক্ট থাকতে পারে, একটা সাবজেক্ট একটা অবজেক্ট থাকতে পারে, অর্থাৎ কমপক্ষে দুজনের উপস্থিতি অবশ্যই কাম্য। হ্যাঁ, হ্যাঁ, এই যে ইট, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। ইটের পজিটিভ ভার্ব হচ্ছে ফিড। একদম, ওই জন্যই বললাম কমপক্ষে দুজনের উপস্থিতি আবশ্যক বা কাম্য। কিরকম? দুটোই সাবজেক্ট হতে পারে, একটা সাবজেক্ট একটা অবজেক্ট হতে পারে, দুটোই অবজেক্ট হতে পারে। কমপক্ষে দুজনের উপস্থিতি থাকতেই হবে, তবেই পজিটিভ ভার্ব সেখানে ব্যবহার করা যাবে। এরকম অনেকগুলো করে দেওয়া আছে। লাই মানে হচ্ছে পড়ে থাকা, লে মানে হচ্ছে ফেলে রাখা। বুঝা গেল না? লাই মানে পড়ে আছে, আমি পড়ে আছি, আমি চেয়ারটাকে ফেলে রেখেছি বা বইটা ফেলে রেখেছি বা মোবাইলটা ফেলে রেখেছি, লে। লাইয়ের পজিটিভ ফর্ম হচ্ছে বা ভার্ব হচ্ছে লে। এরকম অনেক আছে। এই যে বললাম ইট, ফিড। ড্রিঙ্ক মানে পান করা, ড্রেঞ্চ মানে পান করানো, গলা ভেজানো। ফ্লাই মানে ওরা, আবার ফ্লাই মানে ওড়ানো। আমরা ঘুড়ি ওড়াই, সেক্ষেত্রেও ফ্লাই ব্যবহার করা হয়। মাছি ওড়ে, সেক্ষেত্রেও ফ্লাই ব্যবহার করা হয়। তাহলে যে ভার্ব কোন সেন্টেন্সে ব্যবহৃত হয় কমপক্ষে সেখানে দুজনের উপস্থিতি অতি আবশ্যক। হতে পারে দুটোই সাবজেক্ট, হতে পারে একটা সাবজেক্ট একটা অবজেক্ট, হতে পারে দুটোই অবজেক্ট। সেই ভার্বকে বলা হচ্ছে কি? পজিটিভ ভার্ব।
ক্লিয়ার? দেখো আর একটা কথা বলে রাখি, ওটা পরে বলছি। ও কোয়াসি প্যাসিভটা বলা হয়নি না, ওটা তো পরে আসবো, সরি, তার আগে তো আমাদের এটা করতে হবে। পজিটিভ হলো, কপুলেটিভ হলো, অক্সিলারি, একবারে অতি সহজ শব্দ। কটা বাজে? হ্যাঁ, ও ঠিক আছে। জানা স্যার বলেছে, জানা স্যার একটু আসতে লেট হবে। আই হ্যাভ এ পেন, তাই তো? আই হ্যাভ এ পেন। দেখো এইখানে শুধুমাত্র ভার্ব আছে হ্যাভ। আবার বলছি আই হ্যাভ ডান ইট। এখানে একটা ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এখানে হ্যাভ আছে। এখানে মূল ভার্ব ডু, তাকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করেছে হ্যাভ ভার্ব। তাহলে যে ভার্ব কোন সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে মূল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে, আর কিছু বলার দরকার নেই। বোঝা গেল? আই এম আ স্টুডেন্ট, এখানে কি আছে? শুধুমাত্র ভার্ব এম। এম এখানে মূল ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব নয়। এম এখানে মূল ভার্ব, কিন্তু হিসাব করে দেখলে বোঝা যায় এম এখানে কপুলেটিভ। আমি বললাম আই এম আস্কিং ইউ, তারপরে সাম কোশ্চেন। আস্ক আছে তো, হুম, আস্ক এখানে মূল ভার্ব। এই আস্ক ভার্বটাকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করেছে কে? এম। বোঝা গেল? তো সাহায্য করেছে মানে, আরে নর্মালি বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে মিস্ত্রিকে হেল্প করে কে? মশলা মাখিয়ে দিয়ে লেবার। তো অক্সিলারি ভার্ব হচ্ছে লেবারের কাজ করে। এ হচ্ছে মিস্ত্রি আর এ হচ্ছে লেবার, যে সাহায্য করে তাকে সাহায্যকারী বলে। অক্সিলারি শব্দটার অর্থই হলো সাহায্যকারী verb। কারো কোনো প্রশ্ন আছে? আমি যে বলেছিলাম প্রথমে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ আর কোয়াসি প্যাসিভ, এই তিনটে ভালো করে বুঝবে বা এই তিনটে ভালো করে মনে রাখতে হবে। কপারেটিভ পজিটিভ হয়েছে, এবার কোয়াসি প্যাসিভে যাব। এটা আবার কি চলে এলো? ও লেখাগুলো দেবে, আমার হাতে লেখা এত ভালো নয়। দেখবে আমরা বলি দ্য বুক ইজ, হ্যাঁ ঢালো, দ্য বুক ইজ প্রিন্টিং, বলি তো তার মানে কি? বইটাকে ছাপানো হচ্ছে বা প্রিন্ট করা হচ্ছে, তাই না? আবার বলি দ্য হাউস ইজ বিল্ডিং, তৈরি করা হচ্ছে বাড়িটা। আবার বলতে পারি দ্য কাউজ আর মিল্কিং, গরুদের দুধ দোয়ানো হচ্ছে। সেন্টেন্স গুলোকে দেখে কি মনে হচ্ছে? অ্যাক্টিভ। সেন্স অনুযায়ী এদের কি মনে হচ্ছে? প্যাসিভ তো হতেই হবে। কেন হতে হবে?
না বই নিজে নিজে প্রিন্ট হতে পারে না, কেউ একজন সাহায্য করছে, মেশিনটা চালাচ্ছে, তাহলে প্রিন্টের সাথে বইয়ের এদের একজন মিডিয়েটর আছে মাঝখানে, কথায় কি বলে যাকে, ঘটক, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি যোগাযোগ করিয়ে দেয়, তো সেই ঘটকটাই হচ্ছে কোয়াসি প্যাসিভ, অর্থাৎ হ্যাঁ কোয়াসি প্যাসিভ ভার্ব। কেন বলছি মনে রাখবে, এক সেকেন্ড, দেখা যাচ্ছে না তো, সত্যি ঠান্ডা হয়ে গেছে। শরবত খেয়ে নিল। কিরকম ভাবে ছেলেদের ভুল বোঝানো হয় বা ভুল পড়ানো হয়েছে শোনো। সুগার ইজ সুইট, কথাটা আমরা প্রচুর ইউজ করি। সুগার ইজ সুইট, এটা নাকি অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ করা হয়েছে কিরকম করে, সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে তোমাদের কথা অনুযায়ী দেখি, সুগার ইজ সুইট লিখবো না, এখানে লেখা আছে, এটা বড় করে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ, দেখো একদম সুন্দর করে, সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটাকে যদি আমরা ক্লজে ক্লাসিফাই করি, তাহলে সুগার ইজ সুইট প্রিন্সিপাল ক্লজ, আর হোয়েন ইট ইজ টেস্টেড সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পড়ে। প্রথম সেন্টেন্সটাই দেখো, যেহেতু প্রিন্সিপাল ক্লজ রয়েছে, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স ও টেন্স আমরা নির্ধারণ করতে পারবো। দ্বিতীয় ক্লজে হোয়েন ইট ইজ টেস্টেড, বি ভার্বের পর ইডি যুক্ত শব্দ রয়েছে, তাহলে ওটা পাস্ট পার্টিসিপল, তো পাস্ট পার্টিসিপল টেন্স গঠনে কোনো কাজে লাগে, তাহলে আমি এটা টেন্স বলতে পারবো হোয়েন ইট ইজ টেস্টেড, প্যাসিভ হবে। তাহলে একই সেন্টেন্স, সুগার ইজ সুইট এটা বলছি অ্যাক্টিভ, হোয়েন ইট ইজ টেস্টেড এটা বলছি প্যাসিভ, একটা সেন্টেন্সের মধ্যে হয়, এটা হয় কি? এই জন্য এটার ভয়েস হচ্ছে মিডল ভয়েস। কি বললাম? মিডল ভয়েস। আর যে ভার্বটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। এই ভুল ধারণা নিয়েই কত ছেলে মেয়ে চাকরি করে রিটায়ার করে শেষ হয়ে গেল জীবন, মারাও গিয়েছে, আবার তার নাতি নাতনিদের শিখিয়ে দিয়েও গেছে কোয়াসি প্যাসিভ ভয়েস, তারাও হয়তো আবার চাকরি করছে বা আগামী দিনে করবে। এর ভয়েস হচ্ছে মিডল ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস নয়। আর ভার্ব হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। বুঝতে পারলাম? ও, কোন ভার্বটা কোয়াসি প্যাসিভ, মানে ওই সেন্টেন্সে বলছো টেস্ট 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 টেস্ট, সুগার টেস্টেড সুইট, এখানে টেস্ট হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। ঠিক এরকম দা বুক রিডস ওয়েল, রিড কোয়াসি প্যাসিভ ভার্ব। দা বুক ইজ প্রিন্টিং, বইটা ছাপানো হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে দেখে, সেন্স বলছে প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ দুটো একসঙ্গে হয় কি? একই সেন্টেন্স অ্যাক্টিভ আর একই সেন্টেন্স প্যাসিভ হয় কি? দ্য কাউজ আর মিল্কিং, এগুলোর ভয়েস সব হচ্ছে মিডল ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস নয়, 100% নয়, গ্যারান্টি সহকারে। কোয়াসি প্যাসিভ ভার্ব, ভয়েস মিডল ভয়েস। ক্লিয়ার হয়েছে সকলের? কোনো প্রশ্ন আছে? লাস্ট কি পড়ে আছে? স্যার আপনার ইংরেজির চাপে আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি, কি সব ভুলভাল বলে দিচ্ছেন, কেমন ক্লান্ত শরীর, চোখে মুখে যেন বিধ্বস্তের ছায়া। তাও কিন্তু ডিটেলস হয়নি, এদের আবার প্রত্যেকটার অ্যাডভান্স পার্ট আছে,
প্রত্যেকটা, হ্যাঁ কি বলছে? উত্তর রাজ্যে পৃথিবী গৌতময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যাই হোক, ছোট্ট করে আরেকটা কথা বলে দিই। কোন ঘটনার উৎস যখন কোন ঘটনার উৎস যখন অনির্দিষ্ট, কি বললাম? ইট রেইনস। বৃষ্টি পড়ে। এই সেন্টেন্সটা তো বলা নেই বৃষ্টিটা কোথা থেকে হচ্ছে। আমরা জানি আকাশ থেকে হয়, মেঘের মাধ্যমে হয়। এই সেন্টেন্সে বলা আছে কি উৎস যখন নির্দিষ্ট নয়, ইট ইজ ডার্কেন। কাকে কালো করা হচ্ছে বা কোথায় অন্ধকার হয়ে আছে তাকে নির্দিষ্ট করে বলা গেছে কি এখানে এই সেন্টেন্সে? নির্দিষ্ট করে বলতে পারে না এমন ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তখন তাকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব, আর কিচ্ছু না। এক কথায় উত্তর, নির্দিষ্ট করে বলতে পারে না বা নির্দিষ্ট করে প্রকাশ করতে পারে না যে ভার্ব কোন সেন্টেন্সের মধ্যে তার অ্যাক্টিভিটিস এর অরিজিন কি, সেই ভার্বটাকে আমরা কি বলবো? ইমপার্সোনাল ভার্ব। এগুলো এই ভার্বের ক্ষেত্রে, ইমপার্সোনালের ক্ষেত্রে যতক্ষণ না তুমি সেটাকে কোনো সেন্টেন্সে ব্যবহার করছো ততক্ষণ পর্যন্ত তুমি বলতে পারবে না সেটা ইমপার্সোনাল কিনা। এই যে ইট রেইন বললে, ইট রেইনস, সেক্ষেত্রে রেইন হচ্ছে ইমপার্সোনাল। ইট ইজ ডার্কেন বললে এটা কিন্তু আবার একদিক দিয়ে কি পাস্ট পার্টিসিপল। যখন ভার্ব হিসাবে ধরবো এটা, ভার্ব হিসাবে ধরবো তখন এটা ইমপার্সোনাল ভার্ব। পার্টিসিপল হলে পাস্ট পার্টিসিপল। এই কারণে আমি প্রথম দিনেও বলেছি, আজকে বলেছি, এর আগের দিনের ক্লাসে বলেছি, 3 দিন আসা হলো এখানে। কোনো কিছু ডাইরেক্ট বলতে পারো না। পেন মানে কলম, এটা বলা যায় না। কেন বলা যায় না? আমি বলছি উই পেন থ্রু দ্য ইনকারেক্ট সেন্টেন্স। বুঝতে পারছো? উই পেন থ্রু দ্য ইনকারেক্ট সেন্টেন্স মানে, হ্যাঁ আমি এখানে পেন শব্দটার অর্থটা জানতে চাইছি। উই পেন থ্রু দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ভুল বাক্যগুলো আমরা পেনের আঁচড় দিয়ে কেটে দিই। পেন মানে তাহলে এখানে কেটে দেওয়া, এটা ভার্ব। উই পেন দ্য বার্ডস ইন কেজেস, উই পেন দ্য বার্ডস ইন কেজেস মানে আমরা পাখিদের খাঁচায় বন্দি করে রাখি। এখানে পেন মানে হচ্ছে বন্দি করে রাখা। কি সব বলছেন স্যার? আই হ্যাভ আ পেন, এখানে পেন মানে কলম, এটা পেন না। হ্যাঁ, পেন ফ্রেন্ড। তাহলে একটাই শব্দ, কখনো বন্দি করে রাখা, কখনো কলম, কখনো কেটে দেওয়া। কি করে বুঝলাম? না সে স্পিচে আছে, স্পিচটাকে কমপ্লিট করেছে। এই জন্যই কথাটা বলা যে ইম্পার্সোনাল তখনই হবে যখন তাকে সেন্টেন্সে ব্যবহার করে দেখব তার উৎসের কথা ঠিকঠাক করে বলা নেই। ক্লিয়ার? সে রেনের ক্ষেত্রে হোক, ডার্কেনের ক্ষেত্রেই হোক, যদি উৎস বলা থাকতো তাহলে এটা কি ভার্ব হতো? হয় ট্রানজিটিভ নয় ইনট্রানজিটিভ, তাই না?
বলার নেই বলে ইম্পার্সোনাল। ক্লিয়ার? হ্যাঁ, ডার্কেন, রেন, রেনকে যখন নাউন হিসাবে ব্যবহার করবে তখন না, কিন্তু রেনকে যখন ভার্ব হিসাবে ব্যবহার করবে। ইট রেইনস বা ইট রেইনড, রেন তখন ইম্পার্সোনাল।